এই প্রকল্পগুলো কিছুটা ভোটের আগে বলা হচ্ছে যে তোমরা এসো, ভোটটা দিয়ে যাও, ৫,০০০ টাকা দিচ্ছি, ভাড়াটা উঠে যাবে। তারপর তৃণমূল কংগ্রেস গঙ্গা মানে কোর্টের কত জমি দখল করে বসে আছে, ডিভিসি জমি নিয়েছে, রেলের জমি নিয়েছে, হাইওয়ের যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস অফিস করেছে, সেখানে জমিতে অন্য লোক বসিয়েছে, রোহিঙ্গাদের এনে বসে। প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমরা টাকা নেব, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে। যে টাকা গেছে সে টাকাও তৃণমূল কংগ্রেস খরচা করতে পারেনি। প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক দুর্নীতি একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে বছরের পর বছর এই 40,000 এই চাকরি লুটের পুরো পরিকল্পনা করা সম্ভব, টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল? আমাদের তো কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে খালি জমি, খালি প্লটে, সেখানেও ভোটার আছে, 10 জন 15 জন করে ভোটার আছে। এগুলোকে আমরা বাদ দিই। কোনো সাংবিধানিক সংস্থাকে এভাবে আক্রমণ করা কার্যত ভারতীয় সংবিধানকেই অস্বীকার করা। যে অবস্থান স্পষ্ট, টাকা নেব, হিসাব দেব। বাধ্য হয়ে তো সেই জন্য কেন্দ্রীয় সরকার যাচ্ছে। পুলিশ তৃণমূল কংগ্রেসের দাস, অধস্তন কর্মচারী। যারা রাজ্যে ফিরে আসবে তাদের কাজ না পাওয়া পর্যন্ত মাসে ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। 40 লক্ষের বেশি মানুষ পশ্চিমবঙ্গ থেকে কেন চলে গেছে? কাজ পাননি বলেই তো চলে গেছে। ৫,০০০ টাকা ওনার কাছে নিতে আসবেন কেন? 40,০০০ টাকা রোজগার ছেড়ে ৫,০০০ টাকা মাসে নেওয়ার জন্য? এই প্রকল্পগুলো কিছুটা ভোটের আগে বলা হচ্ছে যে তোমরা এসো, ভোটটা দিয়ে যাও, ৫,০০০ টাকা দিচ্ছি, ভাড়াটা উঠে যাবে। তারপর এর মধ্যেও একটা দুর্নীতি হবে। যারা পরিযায়ী শ্রমিক নয় সেরকম কিছু ভোটের আগে ক্যাডাররা পয়সা পেয়ে যাবে। দাদা, আজকে চাকরিহারাদের একটি বিক্ষোভ ছিল, এসএসসি অভিযান, তারা এসএসসি অফিসে তাদের অভিযান করার কথা ছিল। তাদের যে নেতা সুমন বিশ্বাস, তাকে তার বাড়িতে হানা দিয়ে সেই অভিযানের আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে চলে যায়। যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে ভাঙতে চাইছে। উদ্দেশ্য একটাই, এই প্রাতিষ্ঠানিক লুট এবং এই লুটের যারা অংশীদার, যারা এর সঙ্গে যুক্ত, তাদের বাঁচানো এবং সবার উপরে একটা চাদর চাপিয়ে দেওয়া। তো মানুষের এই স্বতঃস্ফূর্ত যে কোনো প্রতিবাদকেই তৃণমূল কংগ্রেস আজকে এভাবে বন্ধ করতে চাইছে। এ দিয়ে আমার মনে হয় না তৃণমূলের পাপ মোচন হবে। আজকে জলজীবন মিশনের টাকা রাজ্য পাচ্ছে না। আজকে প্রায় 15 জন তৃণমূল সাংসদের টিম তারা গিয়ে সিআর পাতির মন্ত্রীর সঙ্গে তারা দেখা করেছেন এবং বেরিয়ে এসে তাদের বক্তব্য যে মন্ত্রীর সঙ্গে কথা বলে তারা বুঝেছেন যে যারা বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলো টাকা পাচ্ছে, বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না ইচ্ছাকৃতভাবে। অন্যান্য রাজ্যে তো এ ধরনের কোনো প্রতিনিধি দলকে যেতে দেখা যাচ্ছে না, শুধু বাংলাকে যেতে হচ্ছে কেন? এগিয়ে বাংলা। প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমরা টাকা নেব, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে। যে টাকা গেছে সে টাকাও তৃণমূল কংগ্রেস খরচা করতে পারেনি। এখন সমস্ত ক্ষেত্রেই যদি একটা প্রাতিষ্ঠানিক লুট তৈরি হয়, তো কেন্দ্রকেও তো জবাবদিহি করতে হবে। তাকেও তো কোনো আর্থিক শৃঙ্খলা মেনে নিয়ে তবে তো রাজ্যের কাছে টাকা পাঠাতে হবে। এর আগেও 10 জনকে নিয়ে মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন নারেগার বিষয়, এবং বেরিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য ছিল যে আমাদের 3 জন আমলা এবং কেন্দ্রীয় সরকারের 3 জন আমলা, তারা বসে ব্যাপারটি মিটিয়ে দেবে। প্রধানমন্ত্রী খুব গুরুত্ব সহকারে তাদের বক্তব্য শুনেছেন, কিন্তু আমলা স্তরে কি কথাবার্তা হলো সেটা মানুষ জানতে পারবে না। তৃণমূলের আক্রমণ জারি থাকবে। যারা কমিশন নির্দেশ দিয়েছে যে বিভিন্ন জায়গায় বুথ লেভেল এজেন্ট নিযুক্ত করতে হবে এবং সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে ডিএম কে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে কমিশন। এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে মামলা করেছে তৃণমূল। আজকে অমৃতা সিনহার বেঞ্চে মামলা উল্লেখ হয়েছে। কোর্ট বলে দিয়েছে এখন এই মামলা গুরুত্ব দিয়ে শোনার কোনো প্রয়োজন নেই। দেখুন, এই প্রশ্ন নির্বাচন কমিশনকে করুন। নির্বাচন কমিশন নির্দিষ্ট আইন মেনে তারা নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে এবং আমাদের লক্ষ্য একটাই, যে সুষ্ঠু নির্বাচন এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে নির্বাচন, সেটাকে অ্যাসিওর করতে হবে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে আমরা আমাদের যত ভুয়ো ভোটারের তালিকা আমরা পাচ্ছি সেটা পৌঁছে দিচ্ছি। রাহুল গান্ধী শুনে বলেছেন যে একটা বাড়িতে 50 জনের ভোটার আছে।
আমরাও তো সেটাই চাইছি, যেগুলো বন্ধ হোক। আমাদের তো কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে খালি জমি, খালি প্লটে, সেখানেও ভোটার আছে, 10 জন 15 জন করে ভোটার আছে। এগুলোকে আমরা বাদ দিতে চাই। শ্রমিকদা, এই বিএলএর মামলা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বলেছেন যে এই যে বিএলএদের লিস্ট এখন জাতীয় নির্বাচন কমিশন কেন চাইছে, এটা নিয়ে বিজেপিকে দিতে চায়, আমরা এর বিরোধিতা করছি, কারণ বিএলএর লিস্ট এখনই কেন দরকার, বিজেপিকে সাহায্য করতে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতার এ নিয়ে কোনো বক্তব্যের প্রতিষ্ঠা জনমনে নেই। মানুষ তৃণমূল থেকে মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে, তৃণমূলের বিসর্জন চাইছে। সুতরাং কোন সাংবিধানিক সংস্থাকে এভাবে আক্রমণ করা কার্যত ভারতীয় সংবিধানকেই অস্বীকার করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে এইমস কল্যাণীতে মেন্টাল হেলথের একটি সার্ভের নাম করে লোকের বাড়ি বাড়ি গিয়ে এনআরসি করার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বলেছেন যে আপনারা কেউই আসলে এরকম ভাবে রাজ্য সরকারের থেকে জেনে নিন কারা আসছেন এবং তাদেরকে তথ্য দেবেন না রাজ্য সরকারের প্রতিনিধি ছাড়া, এবং এইমসকে বলেছে যে আপনারা চিকিৎসা করুন, এইমসকে জমি দিয়েছিলাম আমরা, মুখ্যমন্ত্রী আজকে এটা বলেছেন। এইমস কল্যাণীতে জমি দিয়েছিলাম আমরা, রাজ্য সরকার জমি দিয়েছিল। মুখ্যমন্ত্রী এইমসকে বলেছে যে আপনি এরকম ভাবে আপনারা এনআরসি, পশ্চিমবঙ্গে এইমস হোক এটা উনি চাননি। রায়গঞ্জে এইমস হতো, রায়গঞ্জের এইমসে কোন ধরনের সহযোগিতা রাজ্য সরকার করায়নি, আগ্রহ দেখায়নি। আমরা এখনো বলছি যে রায়গঞ্জে একটি এইমসের প্রয়োজন আছে এবং তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রী জমি দিয়েছেন, এর অর্থ কি? কার জমি? তৃণমূল কংগ্রেসের জমি। তৃণমূল কংগ্রেস আদিগি গঙ্গা মানে কোর্টের কত জমি দখল করে বসে আছে, ডিবিসি জমি নিয়েছে, রেলের জমি নিয়েছে, হাইওয়ের যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস অফিস করেছে, সেখানে জমিতে অন্য লোক বসিয়েছে, রোহিঙ্গাদের এনে বসিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এসে বসিয়েছে। সুতরাং এভাবে একটা এইমসের মতো একটা প্রতিষ্ঠানকে আক্রমণ যখন কেউ করেন তখন এটা বুঝে নেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্তরের একজন নেত্রী তিনি বুঝেছেন যে বিদায় আসন্ন। এই যে বিহারের ঘটনা থেকে মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে, সেটা থেকেই তারা সমস্ত কিছুর মধ্যে একটা জলাতঙ্কের মতো অসুখে পড়ছে। মুখ্যমন্ত্রী যে অভিযোগটা যে এইমসকে ব্যবহার করা হচ্ছে এই এনআরসির জন্য, সার্ভে করার জন্য, বললাম এর কোনো প্রতিষ্ঠা জনমনে নেই, এর কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই। কারণ মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় যে ধরনের বিবৃতি দেন তার পাল্টা বিবৃতি দেওয়ার মতো কোনো শব্দবন্ধ বাংলা অভিধানে নেই। 100 দিনের কাজ নিয়ে হাইকোর্টের যে রায় ছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র সরকার। রাজ্যের অভিযোগ যে একদিকে তো টাকা দিচ্ছিল না, হাইকোর্ট যখন সে অর্ডার দিল যে 100 দিনের কাজ চালু করতে হবে, কেন্দ্র যে টাকাটা দিতে চায় না সেই কারণেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্ট কি অর্ডার দিয়েছিল? হাইকোর্ট বলেছিল যে 100 দিনের কাজের টাকা দেওয়া শুরু করা হবে, 100 দিনের কাজ চলছে। কিন্তু যে সমস্ত জেলায় যে যে মামলা মানে তদন্ত চলছে সেগুলো চলবে এবং কেন্দ্রীয় সরকার তাদের মতো করে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারে, এটা ছিল হাইকোর্টের রায়। তো নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার কোনো শর্ত আরোপ করেছে যেটা মানা রাজ্যের পক্ষে সম্ভব নয়। রাজ্যের অবস্থান স্পষ্ট, টাকা নেব, হিসাব দেব না। বাধ্য হয়ে তো সেই জন্য কেন্দ্রীয় সরকার যাচ্ছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়ের যেটা ছিল সেটাও অস্পষ্ট। আমরা সেদিনও বলেছিলাম যে হাইকোর্টের এই রায়ের মধ্যে দিয়ে 100 দিনের কাজের যে সমস্যা, প্রান্তিক মানুষ যে টাকা পাচ্ছে না, সেই সমস্যার কোনো সমাধান হবে না এবং সেটাই প্রমাণিত হলো সুপ্রিম কোর্টে এখন যাচ্ছে কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, ডান, থ্যাংক ইউ। বলছি কি পশ্চিমবঙ্গ পুলিশ একদিকে দেখেছি আমি গবেষক এসে তাকে অ্যারেস্ট করেছে, যারা আরজি করে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, শিক্ষকরা যারা রাস্তায় নামছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। সব মিলে কোথাও কি মনে হচ্ছে এটা প্রতিশোধের নেওয়ার? প্রতিহিংসা প্রতিশোধ নয়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সংবিধান নেই, মানুষের মৌলিক অধিকার নেই, ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই। যেভাবে বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে আচরণ করা হয়েছে, যেভাবে পুলিশ গিয়ে ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে, সত্যজিৎ রায় রাজ্য
মৃণাল সেনের রাজ্য, ঋত্বিক ঘটকের রাজ্যে যে ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষের সামনে আজকে বাংলার মুখে চুনকালি পড়েছে। এবং যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে এই ধরনের ঘটনা চলতে থাকবে। দাদা পার্থ চ্যাটার্জি একটা কেসে বেল পেয়েছেন, আরো একটা কেসে তিনি এখনো জেলেই রয়েছেন। সিপিএম বলছে এটাই সব সেটিং মনে করা হচ্ছে এখন, তারা বলছেন এটাই সেটিং থিওরি। তো সিপিএম কি বলছে সেটা কি আর পশ্চিমবঙ্গের মানুষ কোনো ধর্তব্যের মধ্যে রাখে, বা দেশের কোনো জায়গায় কোনো মানুষ সিপিআইএম কে নিয়ে খুব একটা আলোচনা করে? শক্তির দিক থেকে সিপিআইএম একটা পরিত্যক্ত রাজনৈতিক দল। আর এ ধরনের কথা বলে বলে তো বিধানসভায় শূন্য হয়ে গেল, লোকসভায় শূন্য হয়ে গেল, শতাব্দী প্রাচীন পার্টি। কিন্তু বিষয়টা আছে, বিষয়টা এটাই যে মাঝখানে যে সব পাখিদের মাঝখানে ঠিক হলো, পার্থ চট্টোপাধ্যায় একজন প্লেয়ার ছিলেন, বড় প্লেয়ার, ফরওয়ার্ড লাইন থেকে তিনি গোল করতেন, কিন্তু ক্যাপ্টেন কোথায়? এটা তো প্রাতিষ্ঠানিক গ্রুপ, এটা তো একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে বছরের পর বছর এই 40,000 এই চাকরি লুটের পুরো পরিকল্পনা করা সম্ভব, টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল? ফিরহাদ হাকিম তো বলেছিলেন যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাদের দায়িত্ব সকলের, এটা কালেকটিভ ডিসিশন ছিল, কালেকটিভ রেসপন্সিবিলিটি। ফিরহাদ হাকিমের স্টেটমেন্ট। তাহলে আজকে মানুষ ক্যাপ্টেন পেল না, ভাইস ক্যাপ্টেন পেল না, গোলকিপার পেল না, হাফ লাইনের কোনো প্লেয়ার পেল না, ডিফেন্ডার পেল না, একা স্ট্রাইকার পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকলো দিনের পর দিন। এটা তো চলতে পারে। দাদা পুলিশ এত সক্রিয় রয়েছে বাকি কেসগুলোতে, কিন্তু অনুব্রত মণ্ডল যে কথাগুলো বলেছিলেন তিনি কোর্টে হাজির হয়ে জামিন পেয়ে যাচ্ছেন, কোনো বিরোধিতা করা হচ্ছে না সরকারের তরফ থেকে। না না, দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কিছু নেই। প্রশাসনের রাজনীতিকরণ একটা শব্দ হয়, কিন্তু তৃণমূল প্রশাসনকে যে জায়গায় নিয়ে গেছে বা পুলিশকে যে জায়গায় নিয়ে গেছে সেটার সম্পর্কে কোনো প্রকৃত বিশেষণ ব্যবহার করার মতো কোনো বিশেষণ আমারও জানা নেই, এবং সম্ভবত সে ধরনের কোনো বিশেষণ বাংলা অভিধানেও নেই। তো স্বাভাবিকভাবেই এখানে পুলিশ তৃণমূল কংগ্রেসের দাস, অধস্তন কর্মচারী, তারা সেইভাবে আচরণ করবে। তারা এটা তো মধ্যযুগীয় ব্যবস্থা নিয়ে এসেছে। পুলিশ স্টেটটাকে বলা হতো এটা ভুল, এটা একদম পুরোপুরি মধ্যযুগে যেটা হতো। আমির ওমরাহরা যে ব্যবহার করতেন দাসেদের সঙ্গে, কৃতদাসেদের সঙ্গে, তারাই সেটাই করছে। তো সেই হিসেবে অনুব্রত মণ্ডল বলেছিলেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।